এই আজকের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যাদের কিডনির অসুখ হয়েছে বা কিডনির অসুখ রয়েছেন এরকম ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, যারা তাদেরকে টেক কেয়ার করছেন, তারা না মানে তাদের নিকট আত্মীয় পরিবারদের যত্ন আত্তি করে রাখার জন্য বা যিনি ভুগছেন তিনিও অনেক কিছু সম্পর্কে খুব পাজলড, সত্যি জানতেই পারেন না যে কি করলে কি করা উচিত। আর কিডনির অসুখ তো খুব একটা সোজা অসুখ নয়। এই অসুখটা হলে কিছু শারীরিক সমস্যা এমন দেখা দেয় যার জন্য সত্যি শরীর খুব দুর্বল হতে শুরু করে, নানান রকম সমস্যা আসে। এগুলো তো আমরা কিডনি রোগের লক্ষণ কি এরকম অনেকগুলো ভিডিওতে আমরা আলোচনা করেছি। যারা আজকের এই ভিডিওটা প্রথম শুনছেন, আমি রেকমেন্ড করবো কিডনি রোগের লক্ষণ কি, দেখলে কিডনি রোগ বোঝা যায়, এই সমস্ত কিছু নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও এর আগেও আছে এই আমাদের এই চ্যানেলে, সেগুলো আপনারা একবার একটু শুনে নেবেন। যারা প্রথম তার আজকের এই ভিডিওটা শুনছেন তাদের জন্য, যে আমার নাম ডক্টর প্রতিম সেনগুপ্ত, আমি একজন নেফ্রোলজিস্ট, আমি ডিরেক্টর অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া। কলকাতাতে আমাদের যে ক্লিনিক নেফ্রোকেয়ার, সেখানে আমাদের একটা খুব সুন্দর কিডনি রোগীদের 360 ডিগ্রি কেয়ারের একটা ফেসিলিটি রয়েছে। তো এই ভিডিওগুলো করবার উদ্দেশ্য হচ্ছে যাতে সাধারণ মানুষের চেতনা বাড়িতে বসেই তারা কিডনির রোগ সম্পর্কে অনেক কিছু সম্পর্কে জানতে পারেন, যাতে কিনা তারা ভালো থাকে। তো আসুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো ঠিক ঠিক করে মেনে চললে একজন কিডনি রোগী সুস্থ থাকবেন, তিনি কিডনির রোগ নিয়েও একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারেন। তো এইটা বলার আগে যেটা প্রথম বলা দরকার সেটা হচ্ছে আহ, আমাদের কিডনি রোগের তো অনেকগুলো স্টেজ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিডনি রোগকে আমরা স্টেজ 1 টু স্টেজ 5 এরকম বেশ কতগুলো স্টেজে ভাগ করি, জিএফআর এর উপর ভিত্তি করে। মানে আপনার অত স্টেজের ক্রিটিক্যালিটির মধ্যে না গেলেও চলবে। স্বাভাবিকভাবে বোঝা দরকার যে কিডনি রোগ একটা বিগ স্পেকট্রাম, মানে 1.1 বা একটু কিডনি থেকে প্রোটিন লিক হচ্ছে বাট ক্রিয়াটিনিন নর্মাল, এটাও যেমন একটা কিডনির সামান্য অসুখ। আবার যাদের ক্রিয়াটিন খুব বেড়ে 10-15 হয়ে গেছে, আহ প্রচন্ড রকম অ্যানিমিয়া রক্তশূন্যতা দেখা দিয়েছে, সেটাও একটা কিডনির অসুখ। তাহলে এই যে বিরাট দুটো স্পেকট্রাম, যেখানে খুব অল্প মাত্রায় কিডনিকে আমরা সুস্থতার থেকে একটু অসুস্থতার দিকে কিছু অসুস্থতার লক্ষণ দেখতে পাচ্ছি, ভিসাভিস একটা খুব অ্যাডভান্স ডিজিজ যেখানে কিডনি প্রায় কাজ করছেই না ঠিকঠাক করে, তার জন্য নানান রকম শারীরিক সমস্যা দিচ্ছে। এই দুটো ব্যাপারের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে তাদের জীবনযাপন প্রণালী, তাদের ফ্লুইড ইনটেকের বিহেভিয়ার সবকিছু সম্পর্কে। সুতরাং কি কি মেনে চলা উচিত, এই পার্টগুলো আমি দুটো ভাগে ভাগ করে বলবো। যারা প্রাথমিক পর্যায়ে কিডনির অল্প বিস্তর অসুখ হয়েছে, মানে স্টেজ 1 টু স্টেজ 2 স্টেজ 3 এইরকম যারা, আর যাদের একটু অ্যাডভান্স কিডনি ডিজিজ মানে স্টেজ 4 স্টেজ 5, এদের দুজনের একটু বোধহয় জীবনযাপনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই প্রথম পার্টটা আমরা আজকে ডিসকাস করব, যাদের প্রাথমিক কিডনির অসুখ তারা কি করবে। ধরা যাক একজন মানুষের কিডনির ক্রিয়াটিনিন 1.4 1.6, তার হয়তো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, খুব কমন, এটাই দেখা যায় আমাদের দেশে। বা একজনের বয়স হয়েছে 60 থেকে 70 বছর, ক্রিয়াটিন সামান্য একটু বেড়েছে, এরকম একজন মানুষের ক্ষেত্রে কি করা উচিত। প্রথম যে জিনিসগুলো ওনাদের মাথায় আসে না, ইউটিউব ঘেটে নানান ধরনের ভিডিও পড়ে বই পড়ে বন্ধুদের পরামর্শ নেয়, সেটা হচ্ছে কিডনির একটু ক্রিয়াটিন বাড়লো মানে প্রথম কাজ সবাই যেটা করেন সেটা হচ্ছে সব খাওয়া দাওয়া বন্ধ করে, সমস্ত রকম ডাল বন্ধ, মাছ বন্ধ, ডিম বন্ধ। যারা মানে ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সোয়াবিন টোয়াবিন সবকিছু বন্ধ করে দিচ্ছেন, পাঁপড় বন্ধ। মানে প্র্যাকটিক্যালি আমাদের কাছে এরকম অনেকেই আসেন যারা এসে বলেন, শুনলে খুব কষ্ট লাগে জানেন, যে শুধুমাত্র লাউ চিচিঙ্গে আর করল্লা সেদ্ধ করে নুন ছাড়া খেয়ে বেঁচে আছি, কেন না ক্রিয়াটিন 1.2। বিশ্বাস করুন, এতে না যতটা না কিডনির ভালো হয় তার থেকে বেশি ক্ষতি হয়। কেন জানেন? আপনি দিনে দিনে দুর্বল হয়ে পড়বেন, শারীরিকভাবে আপনি সাংঘাতিক রকম দুর্বল হয়ে পড়বেন। একটা মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য যে পরিমাণ ক্যালোরি, যে পরিমাণ প্রোটিন, যে পরিমাণ ফ্যাট, যে পরিমাণ মাইক্রোভিটামিনস অ্যান্ড মিনারেলস দরকার, সেইগুলো যদি সঠিকভাবে তার শরীরে না যায়, তাহলে তার শরীর দুর্বল হতে বাধ্য। একই কিডনি রোগের জন্য তার দুর্বলতা আসে বা তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য সে সাংঘাতিক রকম দুর্বল হতে শুরু করে। আর পছন্দের খাবার টাবার সব জীবন থেকে চলে যাওয়ার জন্য একটা সাংঘাতিক হতাশা তার মধ্যে পূরণ করে। কারণটা কি? কারণটা হচ্ছে ক্রিয়াটিনিন একটু বেড়েছে। বিশ্বাস করুন, এই প্রাথমিক স্টেজে এই ফ্যানাটিক ফুড রেস্ট্রিকশন লিডিং টু malnutrition ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইটসেলফ যে ক্রিয়াটিন সামান্য একটু 1.2 কি 1.4 ক্রিয়াটিন হয়েছে, ইট হার্ডলি ম্যাটার্স। বিশ্বাস করুন, ক্রিয়াটিনিন এই জিনিসটা না ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। বয়স, মাসেল মাস, তার অ্যাক্টিভিটি, কি ধরনের কাজকর্ম সে করছেন,
ড্রিঙ্কিং বিহেভিয়ার, এই সমস্ত কিছুর উপর বেস করে সোয়েট টেন্ডেন্সি, যারা প্রচন্ড পরিমাণ ঘামেন কম ঘামেন তাদের দুজনের ক্রিয়াটিন একরকম হয় না, এই সমস্ত ব্যাপারগুলোকে পর্যালোচনা করে কিন্তু একটা মানুষের রক্তের ক্রিয়াটিনের মাত্রা ঠিক হয়। কিন্তু আমরা তো অতটা বুঝি না, অতটা ডেপথে যাওয়া সম্ভব নয়। আমরা দেখলাম রিপোর্টে রয়েছে নর্মাল ক্রিয়াটিন 0.8 আর আমার ক্রিয়াটিন 1.2। ক্রিয়াটিন বেড়ে যাওয়া মানে তো কিডনি খারাপ। ব্যাস, কিডনি খারাপ হলে কি করতে হবে? প্রোটিন খেতে হবে না? ব্যাস, বাড়িতে এসে সমস্ত খাবার বন্ধ। তারপর কিছু কিছু উপকারী চিকিৎসক বন্ধু বলুন, বাড়ির লোক বলুন, সবাই রয়েছেন, তারা আরো তার মধ্যে একটু আরো চাপিয়ে দিলেন যে ডাল খাবি না, একদম ডাল খেলে তো যাবে কিডনিটা, আর মাংস ছোঁয়াই যাবে না, চিকেন ছোঁয়াই যাবে না, এসব করবি না, ডিম একদম ডিমের সাদা কুসুম কিচ্ছু খাবি না। ব্যাস, মানুষের সারাদিন ধরে হাওয়া, একটু জল, ও জলেও আবার রেস্ট্রিকশন। এখন তো বলা হচ্ছে যে কিডনি অসুখ হলে জল 1 লিটার বেশি খাওয়া যাবে না। এই সব শুনে একটা বিভ্রান্তকর সিচুয়েশন। আমি বলি যে কিডনির অসুখের প্রাথমিক স্টেজে নিউট্রিশন একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ রোল প্লে করে। শুধু প্রাথমিক স্টেজে নয়, অ্যাডভান্স স্টেজেও রোল প্লে করে। এবং নিউট্রিশনটা না, এটা খুব সাবজেক্টিভ, ক্যালকুলেটিভ অ্যান্ড ভেরি ডিসাইসিভ একটা ফ্যাক্টর। মানে নিউট্রিশনাল অ্যাডভাইস একটা কিডনি রোগীকে সঠিকভাবে দেওয়াটা এত সোজা ব্যাপার না। এইটা দয়া করে নেটটেট করে করবেন না। সুষম খাবার আপনি প্রাথমিক স্টেজে নিশ্চয়ই খাবেন। কত পরিমাণে কি খাবেন, কতটা মাছ খাবেন, কতটা ডিম খাবেন, এর গাণিতিক অঙ্কের মধ্যে না গিয়ে একজন ভালো নিউট্রিশনিস্টের কাছে পরামর্শ করুন। আমাদের নেফ্রোকেয়ারে প্রায় 6 থেকে 7 জন স্পেশালাইজড রেনাল নিউট্রিশনিস্ট রয়েছে। আপনারা একদিন যে কোনো দিন মানে তাদের সঙ্গে টেলিফোনে, অনলাইনেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে আপনার রোগের পরিস্থিতি বুঝে ডায়েটটা কি হওয়া উচিত এবং তার কি কি ফ্লেক্সিবিলিটি হওয়া উচিত এইটা জানা দরকার। ডায়েট মনোটোনাস হলে মানুষ খুব বোরডমে ভোগে। এই জায়গাটাকে খুব ইম্পর্টেন্টলি আমরা অ্যাড্রেস করি যখন একটা পেশেন্ট কিডনি রোগীকে চিকিৎসা করার কথা ভাবি এবং তার প্ল্যান করি। কারণ একটা মানুষ তো এই অসুখটা নিয়ে রেস্ট অফ হিজ লাইফ, কেউ 20 বছর, 25 বছর, 30 বছর থাকবেন। এইবার আপনি তার জীবন থেকে সমস্ত সুস্বাদু জিনিস যদি কেড়ে নেন, তাহলে তো এটা ঠিক নয়। তাহলে কি করবেন কি করবেন না, তার মধ্যে নিউট্রিশন যেমন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই পার্টটাতে আমরা একটা জিনিস বলি যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একদম নিয়ম মাফিক কিছু জিনিসপত্র ফলো করার মধ্যে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন মানে আদর্শ মানে নলেজেবল রেনাল নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ডায়েটটা বোঝা, এম্পাওয়ারমেন্ট। একটা জিনিস আবার বলি, যারা হয়তো শুনছেন তারা ভাবছেন স্যার আপনি তো বললেন না যে আমি মাছ খেতে পারবো কিনা, ডিম খেতে পারবো কিনা। আমি এই ব্যাপারে সবাইকে একটা জিনিস বলতে চাই। আমি হয়তো আপনাকে বললাম যে দেখুন, যে আপনি আপনার 1.4 ক্রিয়াটিনিন আছে, যেহেতু এটা আমরা প্রাথমিক আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজ আলোচনা করছি, আপনি মাছ খেতে পারেন। এবার কতটা খাবেন, কোন মাছ খাবেন, এই নিয়ে যে সমস্যাগুলো আসবে, এইগুলো বিভ্রান্তিকর। এগুলোকে ক্লিন করার জন্য না একজন রুগীর কিছু নলেজ দরকার। উই কল ইট এম্পাওয়ারমেন্ট, পেশেন্ট এম্পাওয়ার্ড নিউট্রিশনাল কাউন্সেলিং। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা একজন রুগীকে বোঝাই। তো আমরা একটা খুব সিম্পল চার্ট প্রত্যেকটা পেশেন্টকে দিয়ে না বোঝানোর চেষ্টা করি যে দেখুন এই খাবারে এতটা প্রোটিন, আপনার রোগের পদ্ধতি দিয়ে আপনার এতটা প্রোটিন দরকার, এবার আপনি বেছে নিন। এটাকে এম্পাওয়ারমেন্ট বলে। হ্যাঁ, এটা কারো কারো ক্ষেত্রে যারা খুব বয়স্ক, যাদের সামান্য গাণিতিক স্কিল নেই, এগুলো করতে পারে না, তাদেরকে আমাদের ডায়েটিশিয়ানরা একদম হাতে ধরে শিখিয়ে দেন যে এই পরিমাণ খান, এই পরিমাণ খান। কারণ আমরা তো আলটিমেটলি আপনাদের আপনাদের কোচ, আপনাদেরকে হেল্প করবো। কিন্তু এইটা যেহেতু একটা মাস মিডিয়া যাচ্ছে, একদম স্পেসিফিক কোন একটা জিনিস বিধান দেওয়াটা হয়তো উচিত নয়। আপনারা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিস্টিক কেয়ারকে আমি বেশি গুরুত্ব দিই এবং নলেজ এম্পাওয়ারমেন্টকে গুরুত্ব দিই। সুতরাং প্রথমে যেটা বলি যে প্রাথমিক স্টেজে খাওয়ার ব্যাপারে একটা নজর রাখা উচিত, যে নিউট্রিশন যেন ঠিক ঠিক হয়। নিউট্রিশন মানে ক্যালোরি, প্রোটিন, মিনারেলস, মাইক্রোভিটামিন, এগুলো যেন শরীরে ঠিক ঠিক যায়। তাহলে এটা গেল 1 নম্বর। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু যেটা নিয়ে প্রচন্ড রকম ভাবে আমি সবাইকে খুব গুরুত্ব দিতে চাই, যে প্রাথমিক স্টেজে আমরা দেখেছি যে ক্রিয়াটিনিন একটু বেড়েছে, একজন চিকিৎসক আপনাকে বলে দিলেন, হয়তো আপনার জিপি বলে দিলেন যে 1 লিটার জল খাবেন। মানে এটা একটা মারাত্মক বিভ্রান্তিকর একটা প্র্যাকটিস আমাদের সোসাইটিতে চলে, যে কিডনির অসুখের স্টেজ না বুঝে, একজন রোগীর ইউরিন আউটপুট কতটা হচ্ছে সেটা না জেনে, তার শরীরে জলের রিটেনশন হচ্ছে কিনা সেটা না জেনে, দুম করে ক্রিয়াটিনিন একটু বেড়েছে দেখেই তার জলের মাত্রাটাকে আটকে দাও, তোকে জল খেতে দিও না, এদিকে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। আপনারা কি জানেন যে যদি একটা মানুষ পরিমিত জল যতটুকু খাওয়া দরকার সেটা না খায়, তাহলেও ক্রিয়াটিনিন বাড়ে, তাহলেও তার শরীরে ডিহাইড্রেশন হয়,
ফলত তার ইউরিয়া ক্রিয়াটিনিন দুটোই বাড়তে শুরু করে। শরীরের যে পরিমাণ বর্জ্য পদার্থকে একটা ডাইলুটেড ফর্মে কিডনি ইউরিন দিয়ে বার করে, শুধু ডাইলুশন করার জন্য যে জল দরকার সেটা না থাকে, তাহলে কিডনিকে অনেক বেশি কাজ করতে হয়, তার জন্য কিডনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। সুতরাং দয়া করে একটু ক্রিয়াটিনিন বেড়েছে অমনি জলটা বন্ধ করে দিলেন, এটা করবেন না। আমি সবাইকে একটা জিনিস বলি, এটা খুব সিম্পল। জল খাওয়ার ব্যাপারে যে সিম্পল অ্যান্ড অনলি সিম্পল প্রিন্সিপাল হচ্ছে দুটো প্যারামিটারকে খেয়াল রাখা। একটা হচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে কিনা, আর আপনার ওজন বাড়ছে কিনা। আর তার সাথে যদি আপনি একটু ইউরিন ভলিউমটা মাপতে পারেন তাহলে আরো ভালো। যদি পা না ফুলে আর যদি রোজকার ওজনে দেখা যায় যে ওজন বাড়ছে না, দয়া করে আপনাকে আমি হাত জোড় করে বলছি এই ভুলটা করবেন না যে জলটাকে কমিয়ে দিলাম। যাদের পা ফুলে যাচ্ছে, যাদের শরীরে ফ্লুইড রিটেনশন হচ্ছে, তাদের জন্য অবশ্যই ফ্লুইড রেস্ট্রিকশন দরকার। তার একটা পদ্ধতি রয়েছে, কিভাবে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয় সেটা আমরা শেখাই। আমাদের এই ব্যাপারে পেশেন্টকে এডুকেট করাটা অনেক বেশি জরুরি। কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে জলের যে মাত্রার পরিমাণ প্রয়োজন রয়েছে, সেই মাত্রাটা তাকে বুঝতে হবে। কি করে বুঝবেন? আমাদের শরীরের এই যে থ্রাস্ট মেকানিজম, যে কারণে আমাদের জল তেষ্টা পায়, এটা জানেন তো, মানে এটা একটা ইভলিউশনারি গিফট ফর দ্য হিউম্যান বিং। মাথায় রাখবেন যে তেষ্টা মেটাতে যতটুকু জল লাগে ততটা জল অবশ্যই খাবেন। এইবার যদি দেখা যায় যে তেষ্টা মেটাতে যে জলটা প্রয়োজন সেটা খেতে গিয়ে আপনার পা ফুলছে, ওজন বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এটা খুব রিলেভেন্ট ফর অ্যাডভান্স কিডনি ডিজিজ পেশেন্ট। আর্লি স্টেজে এটা একদম রিলেভেন্ট নয়, কারণ আর্লি স্টেজে কারোরই খুব একটা ফ্লুইড রিটেনশন হয় না, ওজন বাড়ে না, শ্বাসকষ্ট হয় না, একটু ক্রিয়াটিন বেড়েছে, সেই জন্য দয়া করে জলটা বন্ধ করে দেবেন না। তেষ্টা মেটাতে যতটুকু জল দরকার সেটা নিশ্চয়ই খাবেন। তাহলে ডায়েট নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম, সেকেন্ড এলাম আমরা ফ্লুইডের ব্যাপারে। ফ্লুইডের ব্যাপারে এটাই মাথায় রাখুন, যদি পা না ফলে, শ্বাসকষ্ট না থাকে, ওজন না বাড়ে, তাহলে তেষ্টা মেটাতে যতটুকু জল দরকার ততটা জল অবশ্যই খাবেন। কারো কথায় কারো কথায় দয়া করে 1 লিটার সারাদিনে জল, 500 সারাদিনে জল, 800 সারাদিনে জল এটা করবেন না। দিস ইজ নট কারেক্ট। ঠিক আছে? ফ্লুইড হল থার্ড অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, যেটা হচ্ছে কিডনি অসুখের দুটো ডেরিভেটিভস আছে। একটা ডেরিভেটিভস হচ্ছে ডায়াবেটিস থেকে, একটা ডেরিভেটিভস হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়, আর একটা ডেরিভেটিভস হচ্ছে ডায়াবেটিস থেকে কিডনির অসুখ। সুতরাং যাদের ডায়াবেটিস আছে এবং কিডনির অসুখ হয়েছে, তাদের খেয়াল রাখা উচিত যে ব্লাড সুগার যেন খুব ওয়েল কন্ট্রোল থাকে। ব্লাড সুগার ওয়েল কন্ট্রোল করার জন্য কি দরকার? ডায়াবেটিসের জন্য খাবার দাবারের মধ্যে, এটা আবার একটা নিউট্রিশনের পার্টেই চলে গেল, সেই পার্টটাকে আমরা খুব এমফাসাইজ করছি, কারণ ডায়েট যদি ঠিক হয় তাহলে গ্লাইসেমিক কন্ট্রোল রাখতে খুব সুবিধা হয়। আর পাশাপাশি রেগুলার এক্সারসাইজ করা উচিত। রেগুলার এক্সারসাইজ আমাদের তো, আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, নেফ্রোকেয়ারের ফ্যামিলিতে যারা রয়েছেন, তারা সবাই জানেন যে আমরা এক্সারসাইজকে কি সাংঘাতিক গুরুত্ব দিই। মুক্তি বলে আমাদের একটা ডেডিকেটেড প্রোগ্রাম রয়েছে, উই হ্যাভ এ লাইফস্টাইল কাউন্সিলার্স, উই হ্যাভ এ এক্সারসাইজ ট্রেনার্স, যারা এই জিনিসগুলো প্রত্যেকটি কিডনি রোগীর পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি শেখানোর ব্যবস্থা করে। আচ্ছা, যতক্ষণ আপনারা সেই সুযোগটা না পাচ্ছেন, সবার পক্ষে তো হয়তো নেটওয়ার্কের আসা সম্ভব নয়, বা এই ওয়ান টু ওয়ান কেয়ার ভিডিও নিচ্ছেন মানে, ভিডিও দেখছেন মানে সেখানে চলে আসতে ব্যাপার নয়, তাদের জন্য বলি অ্যাটলিস্ট হাঁটুন। সকালবেলা অ্যাটলিস্ট আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন, সকালে বা বিকেলে হাঁটুন। আচ্ছা, যারা হাঁটতে পারেন না, বয়স্ক মানুষ, হয়তো আর্লি স্টেজ কিডনি ডিজিজ আছে, ঘরেই থাকছেন, বাইরে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য কিছু কিছু খুব সিম্পল এক্সারসাইজ আমরা শেখাই, যেগুলো চেয়ারে বসে করা সম্ভব। আর একটা খুব সিম্পল টেকনিক আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বডিকে অ্যাক্টিভ রাখা, ফিজিক্যালি মেন্টালি আমাদের বডিকে যতটা সম্ভব অ্যাক্টিভ রাখা যায়। এটা প্রচন্ড রকম হেল্পফুল ফর কিডনি ডিজিজ ভালো রাখার জন্য, কারণ যদি বডি অ্যাক্টিভ থাকে না, তাহলে সার্কুলেশন টু দ্য কিডনি ইমপ্রুভ করে, আর কিডনিতে যদি সার্কুলেশন বাড়ে তাহলে কিডনি আরো সুস্থ থাকে। সেই জন্য কি করা উচিত, যারা বয়স্করা হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে তাদের উচিত যে তারা যেন ঘরেই হাঁটাচলা করেন, রোজকার কাজকর্মগুলো বেশি বেশি করে করেন। আমরা একটা খুব সিম্পল টেকনিক শেখাই, সেটাকে বলে ডাবল টাচ টেকনিক। মানে কি, ধরুন আপনি চেয়ার থেকে বসে বেসিনে হাতটা ধুতে যাচ্ছেন, অ্যাজ ইফ আপনি গেলেন, আবার চলে এলেন, আবার গেলেন, মানে যে কাজটা একবারে করা যায় সেটা দুবারে করুন। এই চলাফেরাটা তাহলে বেশি হবে। আপনি ধরুন টুথব্রাশটা নিয়ে দাঁত মাজতে যাচ্ছেন, মাথায় রাখুন যে আমি তো বাইরে হাঁটতে যাচ্ছি না, আজকে ডাবল টাচ টেকনিক করবো। কি করব, আমি ঘর থেকে উঠে যেখানে বাথরুমে যেখানে টুথব্রাশটা আছে সেখানে গেলাম, আবার ঘরে চলে এলাম, আবার গেলাম।
এই সিম্পল কয়েকটা প্রসেস যদি আমরা ফলো করি না, তাহলে উই ক্যান ইনক্রিজ আওয়ার ক্যালোরি বার্নিং। ইট অলসো হেল্পস টু কন্ট্রোল আওয়ার ব্লাড সুগার ফর স্পেশালি দোজ হু আর ডায়াবেটিক। তাহলে এক্সারসাইজ ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল। কন্ট্রোলিং ব্লাড সুগার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। সে ওষুধের দ্বারা হোক, ডায়েট কন্ট্রোল করে হোক, বা অ্যাক্টিভিটির মাধ্যমে হোক। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যাদের কিডনিকে ভালো রাখার জন্য যেটার দিকে খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা। আমি বলি প্রত্যেকটি কিডনি রোগীর বাড়িতে একটা ব্লাড প্রেশার মেশিন থাকা উচিত, এবং তার জানা উচিত যে কি করে ব্লাড প্রেশার দেখতে হয়। সেই ব্লাড প্রেশার চেক করে সিস্টলিক 130 থেকে 140 রেঞ্জ ইজ অ্যাকসেপ্টেবল, আর ডায়াস্টলিক 70 থেকে 80 এই রেঞ্জটা অ্যাকসেপ্টেবল। এর মধ্যে ব্লাড প্রেশারটাকে রাখার চেষ্টা করা উচিত, সেটা বাই রিডাকশন অফ দ্য সল্ট ইনটেক, রেগুলার অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, আসন প্রাণায়াম, এবং তার পাশাপাশি প্রয়োজন মতো প্রেশারের ওষুধ। এই সবকটার সম্মিলিত প্রয়োগে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখা উচিত। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, যারা আর্লি স্টেজের কিডনির অসুখে ভুগছেন তাদের বলি যে একটা এভরি 3 মান্থস ইজ এ মিনিমাম টাইম ফ্রেম, যার মধ্যে আমাদের টেস্ট পত্রগুলো করে দেখে নেওয়া দরকার যে কিডনি ফাংশনটা স্টেবল আছে কিনা। কিডনি ফাংশনটা স্টেবল আছে কিনা এটা বোঝা যায় যে কটা টেস্ট করে, সেটা আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। সেইগুলো মাথায় রেখে না, ইন্টারমিটেন্টলি এভরি 3 মান্থস আপনার রুটিন ল্যাব ওয়ার্কগুলো করুন, আর প্রয়োজন মতো আপনার নেফ্রোলজিস্টকে দেখিয়ে ওষুধপত্রের টাইট্রেশনটাকে ঠিকঠাক করে নেওয়া উচিত। এবং ডায়েটারি রিভিউটাও কিন্তু প্রত্যেক 3 মাসে একবার করে করা দরকার, কারণ অনেকেই একবার ডায়েট চার্ট নিয়ে গেলেন, ডায়েটিশিয়ানের সাথে বসলেন, কাউন্সিলিং হলো, সেটাই ফলো করে যাচ্ছেন, এটা ঠিক নয়। স্টেজ অনুযায়ী, ল্যাবরেটরি রিপোর্টস অনুযায়ী ডায়েটের মডুলেশন কিছু দরকার। তাহলে নিউট্রিশন, ফ্লুইড ইনটেক, রেগুলার এক্সারসাইজ অ্যাক্টিভিটি, ব্লাড সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, আর টাইমলি টেস্টিং অ্যান্ড মেডিকেল ইন্টারভেনশন, এই কটা জিনিস যদি আমরা ফলো করি, তাহলে একজন কিডনি রোগী সম্পূর্ণ সুস্থভাবে তার জীবনযাপন করতে পারে প্রাথমিক স্টেজে। অ্যাডভান্স স্টেজে যারা ভুগছেন তাদের এই জিনিসগুলো অ্যাবসলিউটলি কমন, কিন্তু তাতে কিছু কিছু অ্যাডভাইসের চেঞ্জ মেডিকেলি হয়, আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাব রিপোর্টস, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ সিভিয়ারিটি, আন্ডারস্ট্যান্ডিং, ধরা যাক একজন খুব পেশেন্ট যার ক্রিয়াটিনিন 8-9, সেই রুগীটি কি কি এক্সারসাইজ করবেন, উনি সব এক্সারসাইজ তার জন্য চলবে না, তাকে কিছু কিছু রেস্ট্রিকটিভ এক্সারসাইজ করতে হবে, যেটা আমরা শেখাই। কারো ডায়ালিসিস চলছে, হাতে ফিস্টুলা রয়েছে, সে কোন ধরনের ব্যায়াম করবেন, সেগুলো আমরা সব শেখাই। এগুলো খুব কাস্টমাইজ একটা কেয়ার, কিন্তু অ্যাক্টিভিটি বাড়ির শরীরের মধ্যে কিছু না কিছু রাখা দরকার। কি হবে, কি ধরন হবে, সেটা আমরা পাল্টাই। ফ্লুইড ইনটেক, এক একটা পেশেন্টের কিরকম শরীরে জলের মাত্রা রয়েছে, তার জল কিরকম রয়েছে। আপনারা তো অনেকেই জানেন যে বিসিএম বলে একটা টেস্ট আছে, যে বিসিএম টেস্টটা খুব সিম্পল একটা টেস্ট। এইটা করলে বোঝা যায় যে শরীরের ফ্লুইডের অ্যাকুমুলেশন কোথায় কতটা হয়েছে। সেটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় ঠিক করি যে কে কতটা জল খাবেন ইন অ্যাডভান্স কিডনি ডিজিজ। আর্লি স্টেজে এটা খুব একটা প্রয়োজন হয় না। কার্ডিয়াক ফাংশন অ্যাসেস করে নিয়ে এটা ঠিক করা হয়। সল্ট ইনটেকের একটা সুন্দর অ্যাডভাইস দেওয়া হয়। সুতরাং নিউট্রিশন ইজ অলসো ইম্পর্টেন্ট ইন অ্যাডভান্স স্টেজ, বাট দ্যাট হ্যাজ এ স্পেসিফিক ডিমান্ড, অ্যান্ড সেই ডিমান্ড অনুযায়ী তার প্রয়োজনগুলোকে সব আমাদের চেঞ্জ করে নিতে হয়। ব্লাড প্রেশার কন্ট্রোল, এক্সারসাইজ, অ্যাক্টিভিটি, ডায়েট, এগুলো সম্পর্কে আমি বারবার করে গুরুত্ব দিচ্ছি, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই দুটো গ্রুপের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হতাশায় ভুগবেন না। আপনাদের একটা কথা বারবার করে বলি, কিডনির অসুখ হলে একটা মানুষকে আমরা দেখেছি, যতটা না তার শারীরিক দুর্বলতা, যতটা না তার শারীরিক কষ্ট, তার থেকে বেশি একজন মানুষ খুব হতাশ হয়ে পড়েন এই ভেবে যে আমার বোধহয় আর বাঁচার সম্ভাবনা নেই, আমার বোধহয় সব শেষ হয়ে গেল, ছোট ছোট বাচ্চা, আর বোধহয় 2 দিন পর ডায়ালিসিস করে আমি মরে যাবো। এই যে আতঙ্ক, এই যে হতাশা, এই যে একটা বিভিন্ন রকম ভয়, এইটা একটা মানুষকে আরো দুর্বল করে, আরো অসুস্থ করে তোলে, এবং তার কিডনির অসুখের মাত্রাকেও বাড়িয়ে দেয়। আপনারা কি জানেন যে যখনই একটা মানুষ খুব স্ট্রেসড হয় ইমোশনালি, তার শরীরে কিছু হরমোন সিক্রেটেড হয়, যে হরমোনগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, যে হরমোনগুলো ফাইব্রোটিক চেঞ্জেস বাড়িয়ে দেয়, এবং লিডিং টু লট অফ প্রবলেম ইন দ্য কিডনি। কিডনি তো একটা সাংঘাতিক সিম্প্যাথেটিক বাফার, তো স্ট্রেস বেড়ে গেলে, স্ট্রেস হরমোন সিক্রেটেড হলে তার কিডনির ফাংশনালিটি আরো কমতে বাধ্য। মানুষ মারাত্মকভাবে সেই মানুষটি আরো কিন্তু দ্রুত দ্রুত তার কিডনির অসুখের পাশে খাওয়া হয়। সুতরাং হতাশায় ভুগবেন না। হতাশা থেকে বেরিয়ে আসার কতগুলো পদ্ধতি আছে। আমাদের কিছু স্পেশাল মেডিটেশন আছে, যেটা আমরা আমাদের সিকেডি পেশেন্টদেরকে করাই, এবং এই মেডিটেশনগুলোর প্রচন্ড রকম ভাবে হেল্প করে টু গেইন পজিটিভিটি, টু গেইন আউট অফ দিস ক্রাইসিস। যে এই যে মানসিক অবসাদটা একটা মানুষকে গ্রহণ করে, সে কি করে এটা থেকে বেরিয়ে আসবে। আমি রেকমেন্ড করবো আপনাদেরকে এইগুলোতে, এই সেশনগুলো আপনারা জয়েন করুন। এবং এটা না
সাংঘাতিক রকম ভাবে একজন কিডনি রোগীকে তার মানসিক জোর, মানসিক বল এবং সুস্থভাবে বাঁচতে তাকে সাহায্য করে। সত্যি তো কোয়ালিটি অফ লাইফটাই ম্যাটার করে। যদি কারো কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়, সে সুস্থ থেকে করবে কি? যে অবসাদগ্রস্ত, বিষাদগ্রস্ত, সারাদিন দুঃখে রয়েছেন, তার কিডনির অসুখ থাকুক বা না থাকুক, সুস্থ মানুষকেও আমরা দেখেছি অবসাদে এমন ক্লান্তিতে ভোগেন যে তাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। তো এই জিনিসটা আপনাকে আবার বলছি যে ইউ মাস্ট সার্ভাইভ ফর এ বিগার পারপাস, নট ফর দ্য কজ অফ ইউর ডিজিজ, নট ইউ গেট ডিপ্রেস ফর দ্য ডিজিজ ইউ আর সাফারিং ফ্রম। এইটা মাথায় রাখবেন। অ্যাওয়ার থাকা ভালো, আতঙ্কিত হওয়া ভালো না। অ্যাওয়ারনেস ইজ গুড বাট অ্যাংজাইটি ইজ ব্যাড। সুতরাং এই মানসিক জায়গাটাকে যদি ঠিক করা যায়, যে ভয় আতঙ্ক থেকে যদি আমরা কিছুটা নিজেদেরকে বের করে আনতে পারি, তাহলে আমাদেরকে আমরা অনেক ভালোভাবে কিডনির অসুখ নিয়ে বাঁচতে পারবো। আর একটা বিষয় যেটা বলা খুব দরকার, সেটা হচ্ছে কিডনি রোগীদের যেন 8 ঘন্টা স্লিপ হয়। 8 ঘন্টা ঘুম, ভালো একটা সাউন্ড স্লিপ আমাদের কিডনিকে ভালো রাখতে খুব সাহায্য করে। এবার ঘুম তো আসে না, ঘুম আজকাল এখন খুব দূরও একটা দুষ্প্রাপ্য বিষয় হয়ে গেছে। তার উপরে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। আমরা যোগা নিদ্রা বলে একটা প্রোগ্রাম রান করি, যেটা আমাদের স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করে। আর ঘুম না এলে কি করবেন, তারপর আমাদের একটা ভিডিও আছে, সেটা ভালো করে শুনুন। আর মানসিক জোর এবং মনে খুব পজিটিভিটি রাখুন, হতাশাগ্রস্ত হবেন না। আজকাল কিডনি রোগ নিয়ে 30-40 বছর সুস্থ জীবনযাপন করা একটা রেগুলার ফেনোমেনন। আমাদের অসংখ্য রোগী রয়েছেন, ভুরি ভুরি উদাহরণ রয়েছেন, যারা আমাদের সাপোর্ট নিয়ে, যারা ঠিক মতো জীবনযাপন মেনে চলে 30-40 বছর কিডনির অসুখ নিয়ে ভালো আছেন। এইরকম জীবনটা আপনারও হতে পারে। সুতরাং অযথা হতাশায় ভুগবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর নিচে একটা আপনার নাম আর প্রশ্নটা আপনি লিখুন। আমি বা আমার টিম নিশ্চয়ই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করব। আশা করছি আপনি একদম সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।